আর কথা শুনতে পাচ্ছেন এবং আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন? আচ্ছা। সো আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিম আহমেদ খান, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছি। এর আগে আমি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলাম, তার আগেও সোনালী ব্যাংকের অফিসার হিসেবে কর্মরত ছিলাম। ইন বিটুইন আরো কিছু সিনিয়র অফিসার অফিসার ইত্যাদি জায়গাতে সুপারিশপ্রাপ্ত হয়েছে, কিন্তু জয়েন করা হয়ে ওঠেনি। আমাদের টাইমটাতে সবগুলো পরীক্ষার একটা জট লেগে গেছে। ওই যে করোনাকালীন টাইমটাতে আমাদের প্রিপারেশনটা নেওয়া ছিল। তো করোনার সময়টা শেষ হয়েছে। করোনার সময়টা শেষ হওয়ার পর হঠাৎ করে একদম পরীক্ষার যেটা হয়েছে লিখে পাহাড়ি ঢলের মতন সব পরীক্ষা, ঠিক আছে, অ্যাভালাঞ্চ, পরীক্ষার অ্যাভালাঞ্চ তৈরি হয়ে গেল। অ্যাভালাঞ্চ মানে হচ্ছে ঢল। তো এই অবস্থাতে পরীক্ষা দিতে থাকলাম, একটার পর একটা, প্রিলিও পাস করতে থাকি, রিটেনও পাস করতে থাকি, ভাইভাতে যাই, কিন্তু রেজাল্ট দেয় না। ঠিক আছে, তো যার কারণে একসাথে আসলে অনেকগুলো চাকরি প্রাপ্তি হয়ে গেছে। তো ইভেনচুয়ালি যেটাতে টার্গেট ছিল, একদম মূল টার্গেট ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক। সেখানে দুই পার পর পর ভাইবা দেওয়ার পরও এখন বিধাতা সেখানে হয়তো বা রিজিক রাখেননি, কিন্তু তিনি আবার ঠিকই বাংলাদেশ ব্যাংকে উপসহকারী পরিচালক পদে আমার রিজিক রেখেছেন। যার কারণে বর্তমানে সেখানেই আমি আহ কর্মরত রয়েছি। আর এই মুহূর্তে আপনাদের সামনে, এখন আপনাদের সামনে আমি আজকে উপস্থিত নানা রকম নানা বিষয়ে বিষয় নিয়ে কথা বলার জন্য। কাবিল ভাই বললেন যে একটা ওভারভিউ দেওয়া। ওভারভিউ দেওয়া বিষয়টা আসলে খুব একটা সহজ নয়, তাই না? তার উপরে বর্তমান যেই সময়, এই বর্তমান সময়ে ওভারভিউ দেওয়াটা আসলে মানে মনে হয় যে আহ, মানে খুব ডিফিকাল্ট। মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন একটা অবস্থা। কারণ ওভারভিউ যে দিব, এই ওভারভিউ দেওয়ার বিষয়গুলো নিয়ে আমাকে কে ওভারভিউ দিবে? কারণ আমারই তো ওভারভিউ নাই এটার উপরে। ঠিক আছে, আমরা যারা আগের মানুষজন, আগের বলতে আমরা তো বেশি আগেরও না, জাস্ট বছর দুই তিনেক আগে আমরা পরীক্ষা টরীক্ষা দিতাম। আমাদের যেই নোন জোনটা ছিল, যেই পরিচিত গণ্ডিটা ছিল, এখন কিন্তু সেই পরিচিত গণ্ডিটা কারে অনেকটাই নাম পরিবর্তিত। রাম না শিরোনাম। আপনারা সবাই একটু মিউট করে রাখেন, আদারওয়াইজ আমি আপনাদের সবাইকে আপাতত মিউট করে রাখছি। কেউ যদি জুম যারা আছেন কথা বলতে চান, সেক্ষেত্রে আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন। ঠিক আছে? আচ্ছা। তো যেটা বলছিলাম, যে যেই গণ্ডিতে এখন খেলাধুলা হচ্ছে, যেই মাঠে এখন মেসি রোনালদো খেলছে, মানে মেসি রোনালদো এখনো মাঠে আছে, কিন্তু মাঠ পরিবর্তন হয়ে গেছে। এখন মাঠ পুরোপুরি যদিও পরিবর্তন হয় নাই, তো যতটুকু জ্ঞান আছে, যতটুকু অভিজ্ঞতা আছে, এবং বিগত সময়ে নিজে থেকে, বিগত সময়ে নিজে থেকে যতটুকু পড়াশোনা করতে পেরেছি, পেরে আমি যেটুকু বুঝলাম, সেই বুঝবাজ দিয়ে আজকে একটু আপনাদের সাথে কথা বলবো। তো আপনাদের মধ্যে এখানে হয়তোবা প্রায় সবাই আছেন, অনেকেই আছেন, হয়তোবা কেউ কেউ নেই, ব্যাপার না, যারা সিনিয়র অফিসার লিখিত পরীক্ষা দিবেন, অফিসার জেনারেল লিখিত পরীক্ষা দিবেন। আমরা একটু আজকে তাদের এই লিখিত পরীক্ষা নিয়ে পরীক্ষা সম্বন্ধে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলব। আমার কাছে টাইম ম্যানেজমেন্ট একদমই সহজ একটা বিষয়। অনেকেরই অনেক ধরনের মানে ভাবান্তর থাকে এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে, যে এটার জন্য এত সময়, ওটার জন্য এত সময়, মিনিট প্রতি এত বরাদ্দ, এই টপিকে ওই মিনিট। আমার এখানে এত ঝামেলা নেই। আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিনিয়র অফিসার, এটা হচ্ছে এই যে সিনিয়র অফিসার আইডি 25101, যেটার পরীক্ষা, এই প্রিলি পরীক্ষা যেটা 15 তারিখে হয়েছে, রিটেন পরীক্ষা যেটা 5 তারিখে সামনে হবে। ঠিক আছে, সেটার মান বন্টন। এখন এই মান বন্টনে যেটা দেওয়া আছে, মান আমার 200, মান আমার 200। আমার হাতে সময় আছে মোট নম্বর 200, সময় 120 মিনিট। আমার মোট 200 মার্কস, এই 120 মিনিটে আমার কাজ খতম করতে হয়। আমি এই জন্য খুব সহজ একটা ম্যাথমেটিক্স রুলে আমি চলে যাই। সেটা হচ্ছে মানে পুরাটা প্রশ্নকে আমি জাস্ট হাফ করে ফেলি। এই যেমন ধরুন এখানে 200 মার্কস রয়েছে, আমি পুরাটা প্রশ্ন আমি হাফ করলে কি 100,
আমি 100 মিনিটে পুরাটা প্রশ্নের উত্তর করব, বা এটা হচ্ছে আমার একটা বেসিক টার্গেট। তো আমি যেহেতু হাফ করে ফেললাম, সেহেতু প্রত্যেকটা টপিকে যেই মার্কস দেওয়া আছে সেই মার্কসের অর্ধেক করে ফেললেই আমার তাহলে 100 মিনিট যোগ হয়ে যায়। যেমন এইখানে 30 মিনিটের জায়গায় 15 মিনিট, মানে 30 মিনিট বলছি, 30 মার্কসের জন্য 15 মিনিট, 30 মার্কসের জন্য 15 মিনিট, জেনারেল নলেজ 10 মার্কস, 10 মার্কসের জন্য 5 মিনিট, ম্যাথমেটিক্স 30 মার্কস, সেটার জন্য 15 মিনিট, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন 20 মিনিট, সরি 20 মার্কস, সেটার জন্য 10 মিনিট, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, এখানে হচ্ছে 40 মার্কস। 40 মার্কসের জন্য 20 মিনিট, জাস্ট আমি অর্ধেক করে দিচ্ছি। বাংলা ব্যাকরণ 10 মার্কসের জন্য 5 মিনিট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি 20 মার্কসের জন্য 10 মিনিট, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ 10 মার্কসের জন্য 5 মিনিট। ঠিক আছে? প্রত্যেকটার যেই নাম্বার অ্যালোকেটেড, প্রত্যেকটা টপিকের জন্য যেই নাম্বার অ্যালোকেটেড সেটা অর্ধেক করে দিলে যা আসে, আমি সেই মিনিট, সেই সময়টুকু টার্গেট থাকবে, এই সময়টুকুর মধ্যে এই পার্টিকুলার টপিক, পার্টিকুলার প্রশ্ন আমি উত্তর করব। আচ্ছা, এখন বিষয়টা কি? 100 মিনিটে তো উত্তর করার একটা টার্গেট, কিন্তু আমার কাছে পুরো পাক্কা 20 মিনিট সময় কিন্তু এক্সট্রা রয়ে গেছে। এই পাক্কা 20 মিনিট সময়টাকে আমি কিভাবে অ্যালোকেট করব? আমি তো আর এমন না যে 100 মিনিটে পরীক্ষা দিয়ে বাইরে হয়ে যাব, বাইরে হয়ে গিয়ে এই 100 মিনিটে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসছি, তোরা দেখ আমাকে চান্স পাই না পাই, 100 মিনিটে পরীক্ষা দিয়ে তোরা কেউ বাইরে হতে পারস নাই, এইখানে আমি তোদের থেকে সামনে আগায় গেলাম। জীবনে একটু যদি মানে চালাক না হওয়া যায় তাহলে তো জীবনে আগানো যায় না, আমি চালাক। তো এই ধরনের চালাকি আপনার করার দরকার নাই। 20 মিনিট যেটা আছে, এই 20 মিনিটটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যালোকেট করুন। যেমন এইবারে ফোকাস রাইটিং ইংলিশ, ফোকাস রাইটিং বাংলা, জেনারেল নলেজ, তিনটা জিনিস, ম্যাথমেটিক্স। আচ্ছা যাও, এই তিনটা জিনিস আপনার একদম জানা পরিচিত। ঠিক আছে, তিনটা জিনিস জানা পরিচিত। আপনি এই তিনটা জিনিস দেখলেন, দেখে দেখলেন যে আচ্ছা ঠিক আছে, আপনি মোটামুটি পারবেন, পারবেন, একটা উপায় আছে। ম্যাথমেটিক্স, এখানে হচ্ছে আপনার 30 মার্কস। 30 মার্কসের জন্য আপনাকে দেয়া হয়েছে, করেছেন। এখন দুঃখিত, দুঃখিত। ঠিক আছে। আচ্ছা, সো এই জায়গাগুলোতে, এই যে দেখুন, যেই নাম্বারগুলো রয়েছে, টপিকের যেই নাম্বারগুলো রয়েছে, মার্কস গুলো রয়েছে, সেই মার্কস থেকে অর্ধেক করলেই যা পাওয়া যাচ্ছে, আমরা সেটাকেই ধরতেছি হচ্ছে আমাদের টাইম। কারণ আমাদের কি হচ্ছে, 200 মিনিটের অর্ধেক
100 মিনিট। প্রথমত আমরা এই টার্গেট নিয়ে আমরা আমাদের পরীক্ষা হলে পরীক্ষা শুরু করলাম। এখন বাদ বাকি যে এক্সট্রা 20 মিনিটস রয়েছে, 20 মিনিটস যেটা রয়েছে সেটাও তো আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তাই না? আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনার ফোকাস রাইটিং ইংলিশ, ফোকাস রাইটিং বাংলা, জেনারেল নলেজ, এই তিনটা জিনিস আপনার পরিচিত গণ্ডির ভিতরেই। আপনি যে মাঠে এতদিন খেলাধুলা করে এসেছেন, এইটা হচ্ছে সেই মাঠেরই একটা অংশ বিশেষ। ঠিক আছে, আপনার এই মাঠটা পরিচিত, মাঠের এই অংশটা আপনার পরিচিত। ম্যাথমেটিক্স, এটাও আপনারা পরিচিত, খুবই সুপরিচিত। কিন্তু ম্যাথমেটিক্স একটা বিষয় কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ম্যাথমেটিক্সে আপনার যদি একটা মানে আপনার ম্যাথগুলো যদি হয়ে যায়, তাহলে আপনার ছাক্কা মার্কস চলে আসবে। ম্যাথমেটিক্সে আপনার কিরকম আসতে পারে, হয় 5 6 30, আর নয়তো বা 6 5 20, অথবা হয় 5টা ম্যাথ আসবে, প্রতিটা ম্যাথ 6 মার্কস করে আসবে, আর নয়তো বা 6টা ম্যাথ আসবে, প্রতিটা ম্যাথ 5 মার্কস করে আসবে একটা মিনিট। আচ্ছা, সো ম্যাথমেটিক্সের বিষয়টা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, এটা হলেই আপনার ছাক্কা মার্কস, এটা হলেই আপনি এখানে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। আপনি ম্যাথের এখানে ওই 20 মিনিট থেকে, এই 20 মিনিট থেকে আপনি এখানে 5 মিনিট দিয়ে দেন। আপনি 5 না, দরকার হলে 7 মিনিটও আপনি দিয়ে দেন। আপনি যে কয়টা ম্যাথ পারেন, যে কয়টা ম্যাথ পড়েন, আপনার ম্যাথ পারতেছেন না, একটা ম্যাথ নিয়ে অনেকক্ষণ টাইম নষ্ট করার কোনো দরকার নেই, কারণ আপনার এখানে প্রচুর লিখতে হবে। আপনাদের যে নতুন সিলেবাস, আপনার নতুন সিলেবাসে আপনি লিখতে লিখতে আপনার ধরেন হাত মানে ভেঙে চলে যাবে। ঠিক আছে, লেখার পরে আপনাকে সিলিং এ করে হাত সিলিং এ বেঁধে বেঁধে আপনাকে বাসায় ফিরতে হবে। ঠিক আছে, এই রকম অবস্থা একটা হতে পারে। এমনও হতে পারে যে যেই ছেলেটা চান্স পাবে হয়তো বা সে লিখতে লিখতে কাচরা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে সে বাসায় বলবে কাচরা আজ নেই খেলেগা, ওজি পরীক্ষা দিতে পারবে না, হতেই পারে। ঠিক আছে, তো ম্যাথটা এর জন্য গুরুত্ব। আপনার এখানে ম্যাথটাতে আপনি যে কয়টা ম্যাথ পারবেন আপনি সেই কয়টা ম্যাথ করেন। বাকি জিনিসগুলো আপনারা নিজেদের মতন করে আপনাদেরকে আপনি কিন্তু লিখতে হবে। আপনি ম্যাথে 15 মিনিটের সাথে 5 মিনিট বাড়ায় দিন, 20 মিনিট। আচ্ছা, এখনো কিন্তু আপনার হাতে আরো 15 মিনিট এক্সট্রা টাইম রয়েছে। আপনি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, এইখানে আপনি 20 মার্কস, আপনি 10 মিনিট দিয়েছেন। বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের জন্য 10 মিনিট ইজ এ হিউজ টাইম, অনেক ভালো একটা সময়, এটা একটা বড় সময়। আমি বরঞ্চ আপনার জায়গায় হলে এইখান থেকে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের এই 10 মিনিট থেকে আমি আরো 2 মিনিট কমাই নিতাম। আমি আরো 2 মিনিট কমাই নিয়ে আমি 7 থেকে 8 মিনিটের ভিতরে এই ট্রান্সলেশন অংশটা শেষ করে দিতাম। এখানে এক্সট্রা যে 3 মিনিট আমার হাতে চলে আসলো, সেটা আমি অন্য কোথাও দেওয়ার চেষ্টা করতাম। দেখা যাক। ওকে, আমার ট্রান্সলেশনও গেল। এখন মোটামুটি ভাবে আননোন, মোটামুটি ভাবে আননোন অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, আর্গুমেন্টেটিভ রাইটিং। এখন অ্যানালিটিক্যাল রিজনিং বলতে বলতে সাধারণত পাজল সলভটা বোঝানো হয়ে থাকে। সাধারণত জেনারেলি। এখন পরীক্ষায় কি দিবে জানি না। ঠিক আছে, পরীক্ষায় কি দিবে জানি না, কেউ জানে না এই মুহূর্তে, পুরো বাংলাদেশে কেউ জানে না, শুধুমাত্র বিএসসিএস এর কর্মকর্তারা ছাড়া। ঠিক আছে, তাও বিএসসিএস এর সকল কর্মকর্তা নয়, হাতে গোনা কয়েকজন, গুটি কয়েক কর্মকর্তা জানেন যে আসলে এই অ্যানালিটিক্যাল রিজনিং এ কি দিবে, ক্রিটিক্যাল থিঙ্কিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, এই জায়গাটাতে আসলে কি দেয়া হবে। আচ্ছা, ক্রিটিক্যাল থিঙ্কিং এ সাধারণত কি দেয়া হয়ে থাকে? ক্রিটিক্যাল থিঙ্কিং এই সেগমেন্টটাতে সাধারণত কি দেয়া হয়? ক্রিটিক্যাল থিঙ্কিং সেগমেন্টটাতে যে কোনো একটা বিষয়ে আপনাকে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। যেমন খুব পপুলার একটা বিষয় যদি আমি বলি, সেটা হচ্ছে রিক্সা। ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং এই পার্টটাতে আপনাকে রিক্সা নিয়ে 3 থেকে 4 লাইন বা 5 লাইনের একটা উদ্দীপক দিয়ে দেওয়া হলো, এটাকে প্যাসেজ বলা যাবে না। ঠিক আছে, এটাকে বলতে হবে উদ্দীপক। একটা উদ্দীপক টাইপের দিয়ে দিল, উদ্দীপক প্যাসেজ একেবারে ছোট। ঠিক আছে, দিয়ে দিল, বলল যে ইন রিসেন্ট ইয়ার্স it it has been shown in the studies that rickshaw pullers
are directly involved in 10,000 or more than 10,000 accidents। ঠিক আছে, এই সময়টাতে রিক্সা পুলাররা সরাসরি ভাবে 10,000 দুর্ঘটনার সাথে সরাসরি ভাবে তারা যুক্ত। ঠিক আছে, তারপরে বলা হলো যে অলমোস্ট 45 লাখ পিপল ইন ঢাকা আর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিপেন্ডস অন রিক্সা পুলিং। ওকে, তাদের রিক্সা পুলার যারা আছেন, রিক্সা চালক যারা আছেন, তাদের পরিবর্গ সবাই মিলে। ঠিক আছে, এরপরে যদি বলা হয় যে 15 লাখ রিক্সাস আর registered to ride in Dhaka city. However, the rest is completely illegal. বাকিগুলো ইলিগাল। আপনাকে কিন্তু কোনো কিছু বলতে, আপনাকে শুধু ফ্যাক্টস বলতেছি, কিছু ফ্যাক্টস বলতেছি। ঠিক আছে, প্রথমে কি বললাম যে রিক্সার সাথে সরাসরিভাবে 10,000-এর বেশি অ্যাক্সিডেন্ট জড়িত। সমগ্র ঢাকা সিটিতে 40 থেকে 45 লাখ লোক সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রিক্সা পুলিং এর সাথে জড়িত, বা এটার সাথে তাদের লাইভলিহুড সরাসরি এটার সাথে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। বর্তমানে ঢাকা সিটিতে 15 লাখ রিক্সা রয়েছে যা হচ্ছে রেজিস্টার্ড, বাকিগুলা অবৈধ। ঠিক আছে, আমি এই তিনটা স্টেটমেন্ট বা ফ্যাক্টস আপনাকে দিলাম। এই তিনটা স্টেটমেন্ট বা ফ্যাক্টস দিয়ে আমি আপনাকে প্রশ্ন করলাম ঢাকা সিটি থেকে এই রিক্সা চালানো উচিত কিনা। আপনি যদি পলিসি মেকার হতেন, সেক্ষেত্রে রিক্সা চালকদের জন্য আপনি কি ধরনের পলিসি গ্রহণ করতেন? ঢাকা সিটি শুধু নয়, সমগ্র বাংলাদেশে রিক্সা চালকদের জন্য কি ধরনের পলিসি হওয়া উচিত বলে মনে করেন? জায়গা ভেদে ভিন্ন ভিন্ন পলিসি হবে, নাকি সবার জন্য একটা ইউবিকোয়াস, মানে হচ্ছে সর্বত্রব্যাপী একই রকম পলিসি হবে? এই ধরনের কিছু 4টা বা 5টা প্রশ্ন আপনাকে দিয়ে দেওয়া হলো। এখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর করবেন। আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে ক্রিটিক্যাল থিঙ্ক করে। আপনি কোন রকম প্রেজুডিসড বা হচ্ছে পূর্বানুমান, পূর্ব ধারণা, সেগুলো নিয়ে আপনি ইয়ে করবেন। ধরেন আপনার সাথে কোনো একদিন এক রিক্সাওয়ালা লাগালাগি হয়েছে, আপনি এখন সুযোগ পাইছেন, আপনি এখন রিক্সাওয়ালা না, রিক্সাওয়ালা মানে ওরে পাইলেই মানে বাটাম বুটাম লাগাইতে হবে, একদম কোনো কথা হবে না, থাকবে না, ওরা ঢাকা সিটিতে থাকবে না। এটা চিন্তা করা যাবে না ব্রাদার। ঠিক আছে, এটা চিন্তা করা যাবে না, কারণ ওই রিক্সাওয়ালাটা যদি না থাকে, এটা সাধারণ জনগণের উপরও এটার ইম্প্যাক্ট অনেক। যেমন ধরুন, আমি যদি একজন প্রতিদিন অফিস গোয়িং লোকের কথা বলি, যে লোকটা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মেট্রো রেল অথবা বাসে যাওয়া আসা করে, সে মেট্রো রেল কোথায় চলে? মেট্রো রেল তো রেলটার উপরে চলে, ওদের জন্য মানে যেটা অ্যালোকেটেড একটা রেল, সেটার উপরে চলে। বাস চলে হচ্ছে মেইন রোডের উপরে। সে মেইন রোডে একটা নির্দিষ্ট জায়গায় নামার পরে তার ওই এলাকাটার বেশ ভেতরে হচ্ছে তার অফিস। সেই এলাকাটার ভেতরে যাওয়ার জন্য তার রিক্সাতে 20 টাকা থেকে 25 টাকা রিক্সা ভাড়া আছে, বা 30 টাকা রিক্সা ভাড়া আছে। ওকে, সে এইভাবেই যাওয়া আসা করে। সে বাস থেকে নেমে রিক্সা নেয়, 30 টাকা ভাড়া দিয়ে সে যায়। এরপরে অফিস ছুটি হলে সে অফিসের সামনে থেকে রিক্সা নিয়ে আবারও মেইন রোডে আসে, বাসে উঠে তার বাসায় ফেরে। এখন আপনি দেখতেলেন রিক্সা উঠায় দেওয়া হয়েছে, ওই লোকটা বাস থেকে নেমে সে অন্তত 30 টাকা রিক্সা ভাড়া, তার হাঁটা পথ আছে এখানে মোটামুটি ভাবে 15-20 মিনিটের হাঁটা পথ আছে। সে 15-20 মিনিট বা 10-15 মিনিট ধরে হেঁটে হেঁটে তার অফিসে যাওয়ার পরে আপনি এই ওয়ার্কারটার কাছ থেকে কি ধরনের আউটপুট এক্সপেক্ট করেন বলে? আপনি কোনো আউটপুটই এক্সপেক্ট করতে পারবেন না তার কাছে। সে তো হাঁপায় উঠছে, সে তো কায়িক পরিশ্রম করে তো তার মানে আহ অভ্যাস নাই। সে তো একটু মানে মানসিক পরিশ্রম করালো তার তো, মানে এই মানে শ্রমজীবী লোক তো না সে না। ঠিক আছে, তার তো শ্রম অন্যরকম। তো এই লোকটাকে আপনি যখন 10, 12, 15 মিনিট এই অফিসের আগে হাঁটাবেন, সে আপনার অফিসে গিয়ে আউটপুট ভালো দিতে পারবে না। তখন আপনাকে চিন্তা করতে হবে যে রিক্সা পুলারদেরকে আমি কি তাহলে রেখে দিব কিনা। কিন্তু আপনাকে অলরেডি বলে দেয়া হচ্ছে 10,000-এর বেশি অ্যাক্সিডেন্ট ঘটছে প্রতিনিয়ত। জ্যাম জট তৈরি হচ্ছে, ট্রাফিক কনজেশন তৈরি হচ্ছে এই রিক্সাওয়ালাদের জন্য। ট্রাফিক কনজেশনের কারণে কর্মঘন্টা নষ্ট হচ্ছে। এই কর্মঘন্টাকে যদি আপনি টাকায় রূপান্তরিত করেন, প্রতি বছরে প্রায় 3-4 বিলিয়ন ডলার আমাদের জিডিপি থেকে জাস্ট গায়েব হয়ে যায় শুধুমাত্র এই ট্রাফিক কনজেশনের জন্য। এখন আপনাকে বুঝতে হবে যে এই সব কিছু বিষয় মাথায় রেখে কি ধরনের পলিসি নেওয়া উচিত। ঢাকার জন্য যে পলিসি নেবেন, ঢাকার বাইরে অন্য কোনো বিভাগের জন্য কি সেই পলিসি নেবেন কিনা, বিভাগীয় শহরগুলোর জন্য যে পলিসি নেবেন, আপনি কি থানা শহর অথবা জেলা শহর অথবা গ্রামাঞ্চল প্রত্যন্ত অঞ্চলের জন্য একই রকম পলিসি গ্রহণ করবেন কিনা, এই সব কিছু আপনাকে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে।
এবং আপনাকে যে প্রশ্নগুলো দেওয়া হবে সেখানে এইভাবে উত্তর আপনাকে করতে হবে। ওকে, একভাবেই শুধুমাত্র আপনি কথা বলে গেলে হবে। এরপরে আসুন আর্গুমেন্ট রাইটিং। আমি বলতেছি না এইভাবেই আপনাদের পরীক্ষা আসবে, আমি বলতেছি এইভাবে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর্গুমেন্ট রাইটিংটা মোটামুটি ভাবে আমরা সবাই জানি। রিক্সাওয়ালাদের কথাটাই যদি আমি বলি, আপনার আর্গুমেন্ট রাইটিং আসলে এরকম একটা আর্গুমেন্ট আসতে পারে যে রিক্সাস শুড বি ব্যান্ড ইন দ্য রোডস অফ ঢাকা সিটি। ঢাকা শহরের রোডে, সড়কে রিক্সা ব্যান করে দেওয়া উচিত। আপনি ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট? গিভ প্রপার এক্সপ্লেনেশন উইথ এক্সাম্পলস অন ইউর ক্লেম, টু বলস্টার ইউর ক্লেম, টু সাপোর্ট ইউর ক্লেম। তখন আপনাকে একটা ক্লেম নিতে হবে। আপনি বলবেন যে না, হ্যাঁ, আই স্ট্রংলি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, অথবা বলবেন মানে আই ডু নট এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। এরপরে আপনি একটা লজিক দিবেন, লজিক ওয়ান দিবেন, যেটা হচ্ছে যে আপনি যে ক্লেমটা নিয়েছেন সেই ক্লেমের পক্ষে একটা লজিক দিবেন। 2 নম্বরে যাবেন, আপনি যে ক্লেমটা দিয়েছেন সেই ক্লেমের পক্ষে আরো একটা লজিক দিবেন। ঠিক আছে? এরপরে 3 নম্বরে যাবেন, আপনি দুইটা ক্লেমের পক্ষেই তো লজিক দিলেন, মানে দুইটা লজিক তো দিলেন আপনার ক্লেমের পক্ষে, এখন একটা বিপক্ষে লজিক দিবেন, অ্যান্টি লজিক। ঠিক আছে? অ্যান্টি লজিক দিবেন। অ্যান্টি লজিক হতে পারে হচ্ছে এরকম যে না, ঢাকা সিটি থেকে রিক্সা উঠাই দিলে তখন এই যে ওই মানুষজনের যাতায়াতে খুব সমস্যা হবে, সাধারণ জনগণের যাতায়াতে সমস্যা হবে। এই যে অ্যান্টি লজিকটা দিলেন, এই অ্যান্টি লজিকটা দিয়ে আপনাকে এই অ্যান্টি লজিকটা আবার ভাঙতে হবে। এটাকে বলা হয় হচ্ছে রিবাটল রাউন্ড। ঠিক আছে? এটাকে বলা হয়েছে রিবাটল রাউন্ড। আপনাকে এই রিবাটল রাউন্ডটা খেলতে হবে, অ্যান্টি লজিক দিয়ে, বিপক্ষ একটা যুক্তি দিয়ে এই যুক্তিটাকে আপনাকে খণ্ডন করতে হবে। খণ্ডন মানে হচ্ছে যে যাই কিছু হোক না কেন, তাল গাছটা আমার, এই টাইপের আর কি। ঠিক আছে? মন্টু মিয়া, তুমি যেখানে যাও না কেন, তাল গাছটা কিন্তু আমার। ওই ঘর হোক তোমার, ওই বাড়ি হোক তোমার, ওই জমি হোক তোমার, তাল গাছটা কিন্তু আমার। তো আপনাকে এই কাজটা করতে হবে। আপনাকে বলতে হবে যে না, হ্যাঁ, সাধারণ জনগণের সমস্যা হবে, কিন্তু তাই বলে রিক্সাকে মেইন সড়ক বা প্রধান সড়ক, মেইন রোডে রিক্সা রাখা যাবে না। যেখানে অন্যান্য দ্রুতগতি যানবাহন রয়েছে, যানবাহন চলে, ওইখানে উই ক্যান নট কন্ডোন রিক্সাস টু মেনটেইন অন দ্য হাইওয়ে অর ইন দ্য মেইন রোড। আমরা এটা কন্ডোন করতে পারি না, এটাকে আমরা সমর্থন করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? উই মাস্ট কন্টেইন rickshaws and rickshaw pullers within a specific boundary. Traffic rules and traffic policies should be maintained to restrain rickshaw pullers from coming to the main way অথবা মেইন রোড। আপনাকে এইভাবে রেস্ট্রিক্ট করতে হবে। সাধারণ জনগণের জন্য মেইন রোডে রিক্সা পুলার চালানো যাবে না, সমস্যা হবে, যাতায়াতের সমস্যা হবে। আপনি ওই একটা নির্দিষ্ট এরিয়া বা একটা মানে আম, কি বলে, একটা অঞ্চলের ভেতরে, রিজিয়নের ভেতরে আপনি রিক্সাটাকে আপনি রাখেন, একটা এলাকার ভিতরে আপনি রিক্সাটাকে রাখেন, এই রিক্সাটা এই এলাকার ভিতরে চলাফেরা করতে হবে। ঠিক আছে? অ্যান্টি লজিক দিলেন, অ্যান্টি লজিক ভাঙলেন, রিবাটল রাউন্ড বলে, রিবাটল রাউন্ড করে শেষ করলেন, এরপরে কনক্লুশনে যাবেন। কনক্লুশনটা কিভাবে লিখবেন? আপনি বলবেন যে টু কনক্লুড ইট it is evident from the above statements that রিক্সা, আপনি আপনার ক্লেম যেটা নিয়েছিলেন আপনি সেই ক্লেমটা আর কি রিস্টেট করবেন, শেষ, আর কিছুই না। ঠিক আছে? ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য অ্যাবভ স্টেটমেন্টস দ্যাট রিক্সা পুলার্স মাস্ট নট বি অ্যালাউড টু কন্টিনিউ দেয়ার রোম ইন ইন দ্য হাইওয়ে। ঠিক আছে? আপনি জাস্ট এভাবে বলে আপনি আপনার যেই স্টেটমেন্ট আপনি দিয়েছিলেন সেই স্টেটমেন্টটাই যে সঠিক, এই কথাটাই আপনি আবারও বলে দিবেন, ব্যাস, এটাই হচ্ছে কনক্লুশন। তো আর্গুমেন্ট রাইটিং আসলে এইভাবে আর্গুমেন্ট রাইটিংটা লিখবেন। এখন কথা হচ্ছে এই অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, যেরকম বললাম এরকম আসতেও পারে, নাও আসতে পারে। আমি যেটা বললাম সাধারণত, ঠিক আছে, সাধারণত ইন্টারন্যাশনালি এটাই মেনটেন করা হয়। ঠিক আছে? ইন্টারন্যাশনালি এইটাই মেনটেন করা হয়। এখন আমাদের দেশে কি মেনটেন করবে না করবে আমি জানি না। তো আপনি যেহেতু জানেন না, আপনি বেশ আনসার্টেইন এই জায়গাটা নিয়ে, আপনি এই 20 মার্কসের জন্যে এখানে বাড়তি আরো 10 মিনিট রেখে দেন। আমি আপনাকে সাজেশন দিই, আপনি 40 মার্কসের জন্য আপনি 30 মিনিট সময় রাখেন, যাতে আপনার কনফিউশন, অ্যান্সার প্রসেসিং, যেহেতু আপনি মানে ইউ গাইজ আর দ্য ফার্স্ট ব্যাচ টু সিট উইথ সাচ সিলেবাস।
ঠিক আছে, টু সিট উইথ সাচ রিটেন সিলেবাস। তো আপনারা তো রিটেন সিলেবাস এটা পাইছেন, আপনারা তো মানে ফার্স্ট ব্যাচ হিসেবে প্রিলি সিলেবাসও প্যারাটা খাইছেন। আপনি 30 মিনিট এখানে রেখে দেন, এই 15 মিনিট থেকে 10 মিনিট আপনি নিয়ে নেন, আপনার কাছে বরাদ্দ আছে আর 5 মিনিট। ঠিক আছে, আর যদি বাংলা বা ইংলিশ, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন থেকে যদি 2 মিনিট কমাইতে পারেন, তাহলে সেই 2 মিনিট আপনি এখানে যোগ করতে পারবেন। ঠিক আছে, তো সবকিছু হিসাব মিলাই আপনার যদি 7 মিনিট হাঁটতে থাকে, তাহলে এই 7 মিনিট এখন কি করবেন? 7 মিনিট আপনি এখন কি করবেন? এইখানে আপনি এই 5 মিনিট, এই যে 5 মিনিট বাংলা ব্যাকরণ, হয়তোবা কয়েকটা এটা খুব লেখাগুলো খুব সহজ, এটা আপনারা বিসিএস এর যে কোনো রিটেন মানে রিটেন এক্সামের প্রশ্ন দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, বানান ও বানানের নিয়ম, বাক্যশুদ্ধি, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ, কারক সমাস, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রায় সমুচ্চয় ভিন্নাত্মক শব্দ, খুবই সহজ কিছু দিবে, খুবই সহজ কিছু দিবে। ঠিক আছে, এগুলো নিয়ে একদমই টেনশন করার কিছু নাই। আপনারা যেই বই পড়তেছেন, বোর্ড বই বলেন, অথবা আপনাদের কাছে বর্তমানে যে বই আছে MP3, অগ্রদূত, অন্বেষণ, এই টাইপের বই, অথবা বিসিএস এর জন্য বিসিএস লিখিত বই আছে কিছু। ঠিক আছে, বিসিএস লিখিত বই আছে কিছু, আপনি যেটাই পড়েন না কেন, যেটাই আপনার কাছে আছে, আপনি সেখান থেকে, ঠিক আছে, সেখান থেকে পড়বেন, কোনো সমস্যা নাই। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে খুব একটা বেশি পেঁচাবে না। আপনি এখানে চাইলে 5 মিনিটের সাথে আরো 2 মিনিট যোগ করতে পারবেন যদি আপনার মনে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার কাছে যেই বই আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, মাস্টার, যেই ধরনের বই থাকুক না কেন, কাবিল মাহমুদের বই, কাবিল ভাইয়ের যদি বই কাবিল ভাইয়ের বইটা যদি থেকে থাকে, ঠিক আছে, হ্যাঁ, বাংলা ইংলিশ প্রিলি বই পড়লেই হবে। কাবিল ভাইয়ের যে বইটা আছে ডাইজেস্ট, এই বইটা থেকে আপনারা এই টাইমটাতে একটা ভালো সাহায্য পাবেন, কারণ এইখানটাতে এই সব কিছু একটা জায়গাতে লিপিবদ্ধ করা। ঠিক আছে, এই বাংলা ব্যাকরণ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা কাবিল ভাইয়ের বইটা থেকে পট করে পড়ে ফেলেন। ঠিক আছে, আমি শুধুমাত্র মানে এখানে মানে প্রচারণা করতেছি না। ঠিক আছে, এইটা ভালো, মানে এটা আপনার জন্য সহজ হবে। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, মাস্টার বই, ঠিক আছে, আপনাদের কাছে যা আছে সেটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কাবিল মাহমুদ ডাইজেস্ট, ঠিক আছে, সমস্যা নেই। এই এই জায়গাটা তো এটা সেম, বোর্ড বই বিসিএস প্লাস হচ্ছে কাবিল ভাইয়ের ডাইজেস্ট। ঠিক আছে, হ্যাঁ, এখন নতুন বই কিনে পড়া ডিফিকাল্ট, এই জন্য আপনার কাছে যা আছে আপনারা সেটা নিয়েই পড়েন। ঠিক আছে, যা আছে আপনাদের কাছে সেটা নিয়েই আপনারা পড়েন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি 20 মিনিটের জন্য আমি আপনাদেরকে 10 মিনিট দিয়েছি, আমার মনে হয় 20 মিনিটের জন্য আপনাদের আরো কমও লাগতে পারে। যাই হোক, তারপরে এখানে 10 মিনিট দিয়েছি, 10 মিনিট থাকুক, সমস্যা নাই। ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ 10 মিনিটের জন্য, 10 মার্কসের জন্য এখানে আরো 5 মিনিট দিয়েছি। আমি মোটামুটি নিশ্চিত এখানে আপনাদের আরো কম লাগবে, কারণ এখানে থাকবে হচ্ছে 5টা প্রশ্ন। ঠিক আছে, যতটুকু জানি এখানে থাকবে হচ্ছে 5টা প্রশ্ন, 5 দুগুণা 10। এই জেনারেল নলেজ এখানে 5 দুগুণা 10, আর এখানে হচ্ছে 5 দুগুণা 10। এক লাইনে বা এক শব্দে উত্তর করে দিবেন, একদম বাড়াবেন না, লাইন ইয়ে করবেন না, এক শব্দে উত্তর করবেন। এই পুরাটা ঘাটানোর পরেও দেখা যাবে যে আপনার কাছে 5 মিনিট এখনো বাড়তি রয়েছে। এই 5 মিনিট নানা রকম কারণে চলে যাবে। কিরকম কারণ? আসুন আপনাদেরকে একটা ম্যাথমেটিক্স দেখাই। কে বলতে পারবেন? এটা একটা কেক, ঠিক আছে, এইটা একটা কেক। কেকটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন, ধরে নেই এটাই 3 ভাগে ভাগ, ধরে নিই আর কি। ঠিক আছে, কেকটাকে আপনি 3 ভাগে ভাগ করলেন, বলেন তো, কেকটাকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, প্রতিটা ভাগে কত পার্সেন্ট পড়ছে? কে বলতে পারবেন? কেক যদি আপনি 3 ভাগে ভাগ করেন, প্রতিটা ভাগে কত পার্সেন্ট করে পড়েছে? 33.33। হ্যাঁ, 33.33। 33.33। তাহলে তিনটা 33.33-তে কি হলো? 99.99। 99.99। আমার 0.01 কোথায়? আপনাদের এই 5 মিনিট এই 0.01-এ চলে যাবে। 5টা মিনিট আপনাদের এমনিতেই নষ্ট হবে। পরীক্ষায় বসবেন, ঠিক আছে,
পরীক্ষায় বসবেন, পরীক্ষায় বসে কলম দিয়ে লেখা শুরু করবেন, প্রশ্নটা দেখবেন, কোন প্রশ্নটা করবেন, কিছু অ্যানালাইসিস করবেন, নিজের সাথে আপনার নানা রকম সমস্যায় আপনারা জর্জরিত হবেন। পরীক্ষা মানেই হচ্ছে, বাংলাদেশে পরীক্ষা মানেই হচ্ছে যুদ্ধ। পরীক্ষা মানেই হচ্ছে যুদ্ধ। আপনি পরীক্ষাতে বসার পরে প্রথম যে যুদ্ধ ফেস করবেন সেটা হচ্ছে যে, ধরেন কথার কথা, আপনি একটা বড় একটা হাট্টা কাট্টা জোয়ান মানুষ, আপনাকে দিচ্ছে হচ্ছে ক্লাস 1-এর রুমে, কি করবেন? ক্লাস 1-এর রুমে একটুক একটুক বেঞ্চ, একটুক একটুক বেঞ্চ, তারও নিচে হচ্ছে লিখা সিট। আপনার পা ধরে না, ওখানে পা রাখতে পারেন না, বসতে পারেন না, কুজা হয়ে বসতে হচ্ছে, বাঁকা হয়ে বসতে হচ্ছে লেখার জন্য মতন করে। ইভেন আপনার যে খাতা, আপনার আপনার খাতার দৈর্ঘ্যটা তো আপনার অন্তত বেঞ্চের প্রস্থের সাথে মিলতে হবে। আপনার খাতার দৈর্ঘ্যই এত বেশি, আপনার বেঞ্চের প্রস্থের সাথে মিলবে না। লিখবেন, খাতা দেখবেন যে বেঞ্চ থেকে বাইরে হয়ে গিয়ে খাতা পড়ে গেছে, টান দিয়ে আবার খাতাটা এরকম করে এভাবে লিখতে হবে। নানা ধরনের হ্যাসেল আছে। এইসব করতে করতে আপনার 5 মিনিট চলে যাবে। তারপরে যদি আপনি মনে করি আপনি খুব ভেটারান একজন মানুষ হয়ে থাকেন, বিগত সময়ে 2, 3, 4টা পরীক্ষা দিছেন, ভাইবা টাইবাও দিছেন, সার্বিকভাবে প্রস্তুতি আপনার ভালো, তাও আপনার এই সব জায়গাতে সময় নষ্ট হবে, ধরেন 2-3 মিনিট সময় নষ্ট হলো। আরো যদি 2-3 মিনিট এক্সট্রা থেকে থাকে, আপনি একটু রিভিশন দিয়ে দেন। রিভিশন দিয়ে দেন না, রিভিশন দিয়ে ফার্স্টে যে বিষয়টা চলে আসবে। ম্যাথমেটিক্সে গিয়ে দেখুন আপনি ম্যাথটা করেছেন, সবার শেষে উত্তর লিখেছেন কিনা, উত্তর বা ইংরেজিতে আসলে অ্যান্সার লিখেছেন কিনা একটু দেখুন। আপনি দেখুন যে উত্তর বা অ্যান্সার এই শব্দটুকু যে লিখেছেন কিনা সেটা দেখুন। দেখুন যে উত্তর বা অ্যান্সারের পাশে যে উত্তর বা অ্যান্সার দিছেন, আপনি ধরেন 82 কিলোমিটার, আপনি লিখে আসছেন 82। সম্পূর্ণ পরীক্ষকের উপরে। যদি পরীক্ষক মনে করে যে আমি ওকে নাম্বার দিব তো নাম্বার দিব, যদি পরীক্ষক মনে করে যে না আমি ওর নাম্বার দিব না, 82 কি, উত্তর তো হওয়ার কথা 82 কিলোমিটার, তো কিলোমিটার কোথায়, কেএম কোথায়? উত্তর মানে পরীক্ষক যদি মনে করে যে নাম্বার দিব না, তাহলে কিন্তু দেবে না। তো আপনি এই সুযোগটা কেন রাখবেন? আপনি এই ছোট ছোট রিভিশন গুলো দিয়ে ফেলেন। ঠিক আছে, ছোট ছোট এই রিভিশন গুলো দিয়ে ফেলেন। ধরেন মনে করলেন যে ফোকাস সেটিং আপনি লিখছেন, কয়েকটা জায়গাতে কিছু পয়েন্ট টয়েন্ট দিছেন, বুলেট পয়েন্ট দিছেন, বুলেট পয়েন্ট গুলো আবার একটু এক্সপ্লেন করছেন, ওই পয়েন্ট গুলোতে যদি আপনি একটা আন্ডারলাইন করে দিয়ে আসেন, দেখতে ভালো লাগে। 2 মিনিট সময় আছে, একটু আন্ডারলাইন করে দিয়ে আসলেন। আপনি ধরেন বাংলা ফোকাস রাইটিংও লিখছেন, ঠিক আছে, লেখার পরে আপনার মনে হয়েছে যে শেষের দিকে এসে, আপনার মনে হয়েছে যে উপসংহারটা একটু খারাপ হয়ে গেছে। হুম? উপসংহারটা একটু খারাপ হয়ে গেছে। আপনি আর একটা লাইন বা 2টা লাইন কিন্তু ওই একটু অ্যাড করলেই উপসংহারটা একটা মানে মোটা মোটা ভাব আসে উপসংহারের মধ্যে, একটু একটু গোতা করতে, হ্যাঁ, একটু গুদুম গাদুম ভাব আসে। আপনি ওই গুদুম গাদুম ভাবটা নিয়ে আসার জন্য আপনি সুন্দরভাবে 2টা লাইন লিখে দেন, ব্যাস, হয়ে গেল। একটু ভালো হয়ে গেল, ভালো তো কোনো শেষ নাই। আপনি অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, আর্গুমেন্টেটিভ রাইটিং প্রশ্নটা পাওয়ার পরে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে। বিভিন্ন জায়গায় আমি আজকে কথাবার্তা বলতেছি, আরো অন্যান্য অনেক স্যাররা আছেন, তারা কথাবার্তা বলবেন আপনাদের এই প্ল্যাটফর্মে, যে কি অসাধারণ অসাধারণ স্যার আছে, আপনারা নিজেরাও খুব ভালো করে জানেন না। আমরা এখানে আপনাদের এই প্ল্যাটফর্মে, আমার এক্স টিচার আছে, আমার এক্স মেন্টর আছে কয়েকজন, আপনারা জানেন। আমার এক্স মেন্টর আছে, ওনারা এক্সিলেন্ট লোকজন। ওনাদের সাথে যখন আপনারা কথা বলবেন, ওনারা যখন ক্লাস নেবেন, তখন আপনাদের একটা সার্বিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। কারণ এতগুলো ভালো ভালো মানুষজন এত কথাবার্তা বলতেছে, কিছু না কিছু তো এটার মধ্যে থেকে তো মানে কমন চলে আসবেই। আপনাদের তখন কারো না কারো দেখা যাবে যে ওই পরীক্ষা হলে কারো না কারো কথা কমন পড়ে যাবে। তো আচ্ছা, ওই ভাইয়া তো এই কথাটা বলে দিছিল। আপনি এই যে একটা লাইন পেয়ে গেলেন, এই লাইনটার জন্য এইটাকে একটু ভালোভাবে আপনি লিখে ফেলতে পারেন। তাহলে আপনি কি, এইখানে আরো ধরেন 1 মিনিট আপনি বা 3 মিনিট আপনি একটু বাড়তি নিয়ে নিলেন। এইসব করে করে আপনার এই এক্সট্রা 5 মিনিটস চলে যাবে, বা এইসব জায়গাগুলোতে আপনি এই এক্সট্রা 5 মিনিটস কাজে লাগাবেন। ঠিক আছে। এই যে জ্যাফরিন বিনতে আবেদিন বলতেছেন টেবিল নড়ে খটর খটর, আমি কি করতাম জানেন? আমি অনেক এই কার্ড নিয়ে যেতাম, কার্ড বলতে ওই যে ভিজিটিং কার্ড, ঠিক আছে। অনেক মানুষজন, আমি তো ওই সময় চাকরি বাকরি করতাম, আবার ইয়েতে প্রাইভেট চাকরি করতাম, তো মানুষজন ভিজিটিং কার্ড নিয়ে যেত। ভিজিটিং কার্ড আমাকে দিত, আমি ভিজিটিং কার্ড গুলো নিয়ে যেতাম। আমি যখনই আমি গিয়েই দেখতাম যে আমার টেবিল নড়ে কিনা, আমার যে বসার সিট সিট নড়ে কিনা, নড়লেই আমি, কোনো দরকার নাই কোনো আয়া বুয়া স্কুলের কোনো মামা, কাউকে দরকার নাই। এটা আমার নিজের পরীক্ষা, আমার দায়িত্ব আমার নিজের নিতে হবে। আমার দায়িত্ব আমার নিজে নিয়ে যেতে পারে, মানে মানে এখানে আমার ইয়ে নেই। আমি জাস্ট নিচে গিয়ে নিজেই মানে চেয়ার মেয়ার আঙ্গিল মাঙ্গিল দিয়া তারপরে আমি
ইয়ে ঢুকাই দিতাম, কার্ড ঢুকাই দিতাম, দেখতাম যে এটা ঠিক মানে নড়াচড়া করে কিনা। ঠিক আছে, আমি নড়াচড়া বন্ধ করে দিতাম। হুদাই অনেকেই দেখি যে ভাই আমাকে বলতো, ভাইয়া সমস্যা নাই, এত টেনশন করেন না, আয়া আসবে, আপা আসবে, খালা আসবে, মামা আসবে, ওরা করে দিবে। আমি ধরো আমার পর আমার লেখার মাঝখান দিয়ে ওরা এসে করলে আমার লেখার তার ছিঁড়ে গেলে আমার পরে দেখা যাবে যে আমি মানে আইডিয়া জেনারেট করতে পারতেছি না, দরকার আছে আমার একটা পেন নেওয়ার, আমি করে ফেলতাম। আচ্ছা, এই আচ্ছা, সাব্বির জিজ্ঞাসা করতেছে গত বছর কাটমার্ক কত ছিল। দেখুন ভাইয়া, কাটমার্ক নিয়ে আপনারা চিন্তা করবেন না, ঠিক আছে? কাটমার্ক নিয়ে আপনারা কখনোই কোনোদিন চিন্তা করবেন না, কারণ কাটমার্ক আপনার কোনোদিনই এটা কেউ আসলে জানে না। হ্যাঁ সাব্বির, আমি আপনাকেই বলতেছি, আপনি আপনার ইয়ে বুঝতে পারতেছি। কাটমার্ক কখনোই কেউ জানে না। এইটা হচ্ছে একটা মানে ইয়ে করা, মানে চিন্তা করা আর কি। কাটমার্কের বিষয়টা হচ্ছে চিন্তা করা, বা হচ্ছে এটা মানে এই গেস করা, অনুমান করা। তো এই অনুমান নির্ভর জিনিস আপনার জানার দরকার নাই। আপনি যে কোনো পরীক্ষাতে আপনার সর্বোচ্চ যা আছে আপনি সেটা দিয়ে আসবেন। সিম্পল কথা, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, কাটমার্ক কত ছিল? কেউ কেউ বলবে যে এই কাটমার্ক ছিল 108, 110, 120। অসম্ভব, এটা কেউ জানতেই পারবে না, জানতেই পারবে না। বাংলাদেশ ব্যাংকে মানে ডিরেক্টর স্যাররা আছেন যারা তাদের নিজেদের পরীক্ষার খাতার নাম্বার বাইর করতে পারেন নাই, আর আমরা এখানে বসে বসে বিভিন্ন রকম ফেসবুকের জ্ঞানী গুণী বোদ্ধা মানুষজন এক একজন না 110 পেলেই হবে, বলেছিলাম 110, 115। আবার কেউ কেউ আছে আমি ভালো ফোকাস সেটিং দিয়েছি, আপনি ভালো ফোকাস সেটিং দিচ্ছেন, এটা আপনি কেমনে জানেন? আপনার ফোকাস সেটিং ভালো হয়েছে এটা আপনি কেমনে জানেন? আপনার তো জানার কথা না, আপনার তো ওই প্রওয়েস তৈরি হয় নাই এখনো পর্যন্ত আপনার নিজের ফোকাস সেটিং জাজমেন্ট করেন। তো আপনি যতটুকু বোঝেন আপনি একটা স্ট্যান্ডার্ডের সাথে মেলাবেন, যে না আমি ইনার লেখা দেখি, উনার লেখা দেখি, আমি কাবিল ভাইয়ের লেখাগুলো দেখি, আমি কাবিল ভাইয়ের বই থেকে বিভিন্ন রকম লেখার একটা পড়ে আমি লেখার মান তো বুঝতে পারি, আমি লেখার মানটা বুঝে আমি আমার লেখা লিখি। ঠিক আছে, যদি কাছাকাছি লিখতে পারি আমি স্যাটিসফাইড। এখন আপনি কাছাকাছি লিখছেন, লিখে মনে করছেন যে না খুব ভালো কথা। এখন আপনার পাশে বসে আছে 10টা ছেলে, এই 10টা ছেলে নিয়মিত ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পড়ে, নিয়মিত মানে এই লন্ডন টাইমস পড়ে পড়ে নিয়মিত। তার লেখাটা চিন্তা করেন তো কি হবে। আপনাদের কি ফোকাস সেটিং এরকম করে লেখা দেওয়া হয়? আপনাদের তো ফোকাস সেটিং এরকম লেখা দেওয়া হয় না, কোনো ফোকাস সেটিং বই লেখক এভাবে লেখেনও না, আপনারাও এরকম লিখতে পারবেন না। বাংলাদেশের মোটামুটি 99.99% পোলাপান এইভাবে লিখতে পারে না। কিন্তু আপনার পাশে 10জন বসে গেছে এরকম লেখক, আপনি কি করবেন? তাদের সাথে কাটমার্ক মিলালে আপনার কাটমার্ক মিলবে? মিলবে না। তো যাই হোক, এই কারণে কাটমার্ক নিয়ে চিন্তা করবেন না, আপনি পড়াশোনা করেন, আপনি পড়াশোনা করে যতটুকু যোগ্যতা অর্জন করেছেন ততটুকু দিকে সর্বোচ্চ ভালো পরীক্ষাটা দিয়ে আসার চেষ্টা। ওকে, আচ্ছা। সো এই ছিল মোটামুটি ভাবে একটা পুরা পরীক্ষা নিয়ে ওভারভিউ। কাটমার্ক নিয়ে তো কথা বলি, পুরা পরীক্ষা নিয়ে একটা ওভারভিউ ছিল। আমি চেষ্টা করেছি এসও পরীক্ষাতে পরীক্ষাতে যেমন আসতে পারে না আসতে পারে সেই বিষয়টা নিয়ে বোঝানোর জন্য। আপনারা বলেন যেটা হচ্ছে যে ওজি পরীক্ষা নিয়ে একটু কথা বলার কথা বলতেছেন। ওজি পরীক্ষার বিষয়টা হচ্ছে আমি যেভাবে বললাম ঠিক এভাবে, যেভাবে বললাম ঠিক এভাবেই পুরা পরীক্ষাটাকে 200 মিনিটের পরীক্ষাতে আপনি ডিভাইড করে ফেলেন 100 মিনিট। এই 100 মিনিটকে আপনি নাম্বারগুলো দিয়ে বিভিন্ন জায়গায় বন্টন করে দেন। 30 মার্কসের জন্য 15 মিনিট দিয়ে দেন, 35 মার্কসের জন্য 17.5 মিনিট বা 18 মিনিট দিয়ে দেন। তারপরে আপনি যেই অংশটুকু 20 মিনিট যে বাকি থাকবে, ওই 20 মিনিট বা 18 মিনিট বা এই বাড়তি সময়টুকুকে আপনি আপনার প্রয়োজন মতন বিভিন্ন প্রশ্নে দিয়ে দেন। ঠিক আছে, বিভিন্ন প্রশ্নে অ্যালোকেট করে দেন। এটা হচ্ছে প্যারালাল রাইটিং বা প্যারালাল অ্যান্সারিং। সবগুলা প্রশ্নই আপনি এখানে করে আসতে পারবেন, টাচ করে দিয়ে আসতে পারবেন, লিখে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, কোনোটাই বাদ যাবে না। আপনি দেখেন ফোকাস রাইটিং ইন ইংলিশ, এইটা আপনি লিখতেছেন, আপনাকে 5 পৃষ্ঠা দেয়া হলো, আপনি একদম মনের মাধুরী মুধুরী মিশায় লেখা শুরু করছেন, আজকে তো কাঁপায় ফেলবো। ধরেন কথার কথা আপনি পড়ে গেছেন আরএমজি সেক্টর ইন বাংলাদেশ, আপনি তো মানে এবং আসছেও আরএমজি সেক্টর ইন বাংলাদেশ। আপনি ধরেন মানে আপনারে কে পায় খুশিতে, খুশিতে আপনার মনে হচ্ছে যে আপনি বেঞ্চের উপরে উঠে বসে থাকেন। কিন্তু কন্ট্রোল ইউরস, কন্ট্রোল ইয়োরসেলফ। আপনার পুরো পরীক্ষাটাই আরএমজি সেক্টরের উপরে দেওয়া এই একটা ফোকাস রাইটিং 30 মার্কসের উপরে না, আপনার পরীক্ষাটা 200 মার্কসের উপরে। আপনাকে বলা হয়েছে এই 15 মিনিট, আপনি 15 থেকে 16 মিনিটের মধ্যে যা পারবেন যতটুকু পারবেন আপনি তাই দিয়ে আসবেন, ততটুকু দিয়ে আসবেন। এরপরে যদি বাড়তি সময় থাকে আপনি সেটা এখানে বরাদ্দ করেন বা সেটা এখানে অ্যালোকেট করেন, এটার জন্য খরচ করেন পরে। আগে আপনি 15-16 মিনিটের মধ্যে যা পারেন যতটুকু পারেন সব দিয়ে আসছেন। আপনি চাইলে এটাও করতে পারেন যে কনক্লুশনটা না লিখে আপনি বাকি অংশটুকু লিখে ফেলবেন।
কনক্লুশনটা না লিখে বাকি অংশটুকু আপনি লিখে ফেলবেন। তারপরে যদি আপনি মনে করেন যে না এখন ওই যে আপনার 2-1 মিনিট বাকি থাকবে, তখন যদি আপনি মনে করেন যে না আমি আর একটু লিখতে পারবো, লিখলেন, না নতুবা গিয়ে 2-3 লাইনে একটা কনক্লুশন লিখে নেবেন, সমস্যা নেই। কথা বোঝা গেল? যাই হোক, মোটামুটি ভাবে এই ছিল ওভারভিউ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি তো ফেসবুকে যারা প্রশ্ন করতেছেন সেই প্রশ্ন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ফেসবুকে প্রশ্ন দেখতে পারতেছি না, আমি একটু দেখার চেষ্টা করি। উম, হ্যাঁ, একজন একটা প্রশ্ন করেছেন, জীবন্ত জীবাশ্ম ম্যাথ 15 মিনিটে সম্ভব না। ঠিক এই কারণেই আমি আপনাদেরকে পরবর্তীতে ম্যাথে আরো 5 মিনিট প্লাস আরো 2 মিনিট যোগ করে দিয়েছি। আপনি 20 থেকে 22 মিনিটের মধ্যে ম্যাথ করার চেষ্টা করবেন। তবে যদি 20 থেকে 22 মিনিটের মধ্যে আপনি ম্যাথ করতে না পারেন ফার্দার, তাহলে আমি আপনাকে বলবো আপনি আর ম্যাথ চেষ্টা করেন না, অন্য কিছু করেন। ঠিক আছে, ম্যাথ আপনি আর তাহলে চেষ্টা করেন না, অন্য কিছুতে চলে যান। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন হচ্ছে প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ শব্দজোড় কি এক না? না, শব্দজোড় তো এক না, শব্দজোড় হচ্ছে মানে জোড় শব্দ আছে কিছু। ঠিক আছে, শব্দজোড় একটু জোড় শব্দ আছে কিছু, শব্দজোড় আর হচ্ছে প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ তো এক নয় খুব সম্ভবত। আচ্ছা যাই হোক, এই জায়গাটা নিয়ে আমার নিজেরও একটু মানে ইয়ে আছে, কারণ শব্দজোড় আমরা পড়ি নাই। প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ হচ্ছে কি মানে একই রকম, উচ্চারণটা একই রকম কিন্তু এটার অর্থ ভিন্ন। ঠিক আছে, উচ্চারণটা একই রকম হলেও এটার অর্থ ভিন্ন। যেমন হচ্ছে যে এই ধরেন হচ্ছে পরে আর হচ্ছে পরে। ঠিক আছে, এই পরে মানে হচ্ছে পরবর্তীতে। ঠিক আছে, আমি পরে আসবো, আমি পরবর্তীতে আসবো। এই পরে মানে হচ্ছে পরবর্তীতে, আর এই পরে মানে হচ্ছে পড়াশোনা করে। সে পড়ে, সে কি করতেছে এখন, সে পড়তেছে, এই পড়াশোনা। সো এইরকম। ঠিক আছে, প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, কিন্তু শব্দজোড় যাই হোক, এই জায়গাটাতে আমার মানে আমার জানা নাই। কিন্তু প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ হচ্ছে যেটা মাত্র বললাম, এটাই। ঠিক আছে। এম তৌহিদ, ইংরেজি গ্রামার কিভাবে আসবে? এই যে যেমন যেমন ধরেন সেন্টেন্স স্ট্রাকচারের কথা বলা আছে, আপনাকে বিভিন্ন ধরনের স্ট্রাকচারের সেন্টেন্স দিয়ে দিবে। ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড, কম্পাউন্ড কমপ্লেক্স, আবার হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড কম্পাউন্ড, অথবা কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল, এই ধরনের অনেকগুলা স্ট্রাকচার আছে। একদম মেইন স্ট্রাকচার আছে তিনটা অবশ্য, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আপনাকে এই স্ট্রাকচারগুলো দিয়ে দিয়ে বলবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক, বা স্ট্রাকচার ঠিক করতে বলবে। ঠিক আছে, আপনারা ওই সময়টাতে, আপনি ওই সময়টাতে এই স্ট্রাকচার গুলো ঠিক করবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আপনার সাবজেক্টের সাথে ভার্ব মেলে কি মেলে না। ঠিক আছে, সাবজেক্টের সাথে ভার্ব মিলতেছে কি মিলতেছে না, আপনার ওই অনুযায়ী কিছু প্রশ্ন দিয়ে দেবে আপনাকে, সেই সাবজেক্ট অনুযায়ী আপনাকে ভার্বটা মেলাতে হবে। ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ব, এটা আপনার ভার্বের মধ্যেই আপনি পাবেন। এই জায়গাটা থেকে হয়তো বা কোনো ওই এই টাইপেরই মানে হচ্ছে সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্সের মধ্যে হয়তো বা ভার্বটা ভুল কি শুদ্ধ আছে সেটা আপনাদের সঠিক করতে হবে। ট্রান্সফরমেশন একই রকম, এটা আপনারা খুব ভালোভাবেই জানেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, নেগেটিভ করতে বললো নেগেটিভ আছে, অ্যাসার্টিভ করতে বললো অথবা এক্সক্লেমেটরি করতে বললো, এইভাবে আপনার ট্রান্সফরমেশন সেন্টেন্স থাকতে পারে। স্পিচ, ক্লজ, ফ্রেজ একই রকম, একই রকম, রাইট ফর্ম অফ ভার্বস একই রকম। ঠিক আছে, তো এইভাবে আপনারা মূলত প্রিলিতে এগুলো পড়েছেন, প্রিলিতে এগুলো পড়েছেন, এই জিনিসগুলো আপনাদেরকে এখন কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, লিখে দিতে হবে, এইরকম করে আসতে পারেন। আচ্ছা, সো আর কারো কি কোনো রকম প্রশ্ন আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, কোন সিকোয়েন্সে কোশ্চেন অ্যান্সার করতেন ভাইয়া আপনি এক্সামে বসলে? আমি সব সময়, আমি সব সময় ম্যাথ আগে করতাম, সব সময়, সব সময়, এটা প্রিলি হোক রিটেন হোক, যে কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থায় আমি ম্যাথ আগে করি। ম্যাথ আগে করার পিছনে আমার কারণ হচ্ছে যে আমি যখন যেতাম, যাওয়ার আগে আমি ম্যাথের সব সূত্রগুলো আমার কাছে নোট করা ছিল, আমি ওই সূত্রগুলো দেখে ফেলতাম, দেখে যেতাম। ঠিক আছে, সূত্রগুলো মাথায় কাঁচা কাঁচা, গিয়ে ম্যাথটা দেখতাম, করে ফেলতাম, মাথায় অন্য কোনো প্রেশার নাই, অন্য কোনো ইয়ে নাই, ফোকাস রিডিং পারবো কি পারবো না, ট্রান্সলেশন কি দিব না দিব, এসব নিয়ে টেনশন নাই, টেনশন ফ্রি, ম্যাথ দেখে ম্যাথ করে ফেলছি।
এরপরে আমি বাদ বাকি টেনশন, দুনিয়ার টেনশন মাথার মধ্যে নিয়ে নিতাম। ঠিক আছে, ম্যাথের জন্য আমি 20 থেকে 22 মিনিট সময় রাখতাম। যদি এমন হয় যে আমি কোনো কোনো ম্যাথ পারতেছি কিন্তু ম্যাথটা ইটসেলফ বড়, তাহলে আমি 25 মিনিট দিতাম। ঠিক আছে, কিছু থাকে না যে ম্যাথটা আসলেই অনেক বড়, তাহলে আমি 25 মিনিট দিতাম। আদারওয়াইজ আমি কোনোভাবেই আজ পর্যন্ত মনে হয় কোনো পরীক্ষাতে আমি 25 মিনিটের বেশি ম্যাথ দেইনি। ঠিক আছে, আমি যদি 3টা ম্যাথও কোনো জায়গায় পারছি, একটা ম্যাথও কোনো জায়গায় পারছি, তাও আমি ওই 25 মিনিটে একটা ম্যাথ যেখানে পারছি সেটাতে আসলে আমি দিছিলাম 3-4টা ম্যাথ দিছিলাম, কিন্তু হয়েছে একটা, একদম শুরুর দিকের পরীক্ষায়, একদম শুরুর দিকের পরীক্ষায়। ওই পরীক্ষাতে কিন্তু আমি আমার ভাইবার জন্য কল পাইছিলাম। ঠিক আছে, যাই হোক, তো সেটা অন্য হিসাব, অন্য কথা। তো আমি প্রথমে ম্যাথ দিয়ে দিতাম, এটা হচ্ছে একটা কারণ। মাথা কোনো টেনশন ছাড়া ম্যাথ দিয়ে দিতাম, মিলাতে সহজ হতো। আরেকটা বিষয় হচ্ছে শেষের দিকে ম্যাথ দিলে সহজ ম্যাথ আপনার কাছে কঠিন মনে হয়, কারণ আপনি তখন চাপে পড়ে যান। তো আপনার মনে হয় যে ম্যাথটাকে শেষ করবে কি, মানে কি হবে না হবে, একবার ঘড়ি দেখেন, একবার ম্যাথ করেন, মানে এটা তখন চাপে পড়ে যাওয়া হয়। এরকম অনেক মানে অনেকেই আমি দেখছি আহ ফেসবুকে পোস্ট দিছেন যে ম্যাথ, মানে একদম শেষ পর্যায়ে গিয়ে ম্যাথ দিতে গেছেন, উনি ম্যাথ মিলাতে পারতেছেন না। অথচ এই ম্যাথটাই বাসায় এসে উনি দেখছেন ওনার মিলাতে হয়তো বা 30 সেকেন্ড সময় লাগছে, কিন্তু প্রিলি পরীক্ষাতে 3 মিনিট, 2 মিনিট, 3 মিনিট ধরে উনি ম্যাথটা মিলাতে পারতেছেন। সো এই জন্য শুরুর দিকে ম্যাথ দিলে ওই প্রেশারটা মানে কম থাকে বলে আমার ধারণা বা আমার মতামত। এই জন্য আমি নিজেও প্রথম দিকে ম্যাথ দিতাম, আপনারা যদি দিতে চান টোটালি আপনি দিন। ঠিক আছে, আচ্ছা। আর কারো আর কারো কোনো বিষয় জানার যদি থেকে থাকে, জুমে যারা আছেন তারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তাহলে মনে হয় আর কারো কোনো বিষয়ে প্রশ্ন নাই। সেক্ষেত্রে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দেওয়া যায়। এখন কাবিল ভাই কোথায় আছেন? একটু কাবিল ভাইয়ের সাথে যদি যোগাযোগ করা সম্ভব হয়, তাহলে কাবিল ভাই যদি সে ক্লাসটা শেষ করে দেন, সেক্ষেত্রে আমার মনে হয় সব থেকে সুন্দর হয়, তাই না? আচ্ছা, তো আমি আপাতত এটা মিউট করে দিচ্ছি এবং হচ্ছে ভিডিও থেকে আমি চলে যাচ্ছি। তো কাবিল ভাইয়ের সাথে আমি একটু কথা বলি, দেখি উনি কি বলেন। ঠিক আছে, তো আমার এন্ড থেকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। অসুস্থ হয়ে গেলে কিন্তু আপনারা এই মুহূর্তে পরীক্ষা মানে দিতেই পারবেন না। সাদ্দাম হোসেন কিছু বলবেন ভাইয়া? জি স্যার, এই যে অ্যানালাইটিক্যাল রিজনিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিষয়টা যদি আবার একটু বলতেন, এই বিষয়ে অ্যানালিটিক্যাল রিজনিং, শুনতে আসছি। অ্যানালিটিক্যাল রিজনিং হচ্ছে পাজল দেওয়ার কথা। ঠিক আছে, অ্যানালিটিক্যাল রিজনিং এ পাজল দেওয়ার কথা বা পাজল দিয়ে থাকে, আন্তর্জাতিকভাবে অ্যানালিটিক্যাল রিজনিং এ পাজল দেয়া হয়। ওকে, কিন্তু আমাদের পাজল দিবে কি না এই প্রশ্নে আমি সেটা জানি না। ঠিক আছে, এটা আমার ধারণা নেই। ক্রিটিক্যাল স্যার থিঙ্কিং, পাজল দিলে কি এটা প্রিলির কোশ্চেনের মতো হবে? না, প্রিলি কোশ্চেনে তো আপনাদের পাজল আসে নাই। প্রিলি কোশ্চেনে তো আপনাদের সিকুয়েন্স আসছে, ডাটা সাফিসিয়েন্সি আসছে। আর পাজল আপনি পাবেন হচ্ছে ওই জিআরই 200 পাজল একটা আছে, এখানটাতে পাবেন। আর আইবিএ এমবিএ এর প্রশ্নে অনেকগুলো পাজল পাবেন। ঠিক আছে, জিআরই 200 পাজল বলে একটা বই আছে বা হচ্ছে একটা পিডিএফ আছে, ওইখানে আপনি পাবেন আইবিএ এমবিএ এর প্রশ্নে আপনি অনেকগুলো পাজল পাবেন। আপনি যে কোনো একটা আইবিএ এমবিএ এর বিগত 5 বছরের প্রশ্ন একটু মানে দেখলেই যে কয়টা পাজল আসে পাওয়া গেল, আপনি পড়লেন, ব্যাস। আমার মনে হয় এটা এর বাদে আর এখানে প্রেশার নেওয়ার দরকার নেই। কারণ পাজল আসবে কি আসবে না সেটা কিন্তু নিশ্চিত না, কথাটা বুঝেন। এটা কিন্তু অ্যাজাম্পশন। ঠিক আছে, এটা কিন্তু অ্যাজাম্পশন, এটা কিন্তু কোনো নিশ্চয়তা না। কারণ কি প্রশ্ন আসবে নোবডি নোস, কেউ জানে না। তো আমি অ্যাজাম করতেছি যে পাজল আসতে পারে, পসিবিলিটি দেখে রাখলেন। 2টা 3টা পাজল আপনারা করে রাখলেন। ঠিক আছে, এই 200 পাজল বলতে যা বোঝায়, এখানে কিন্তু 200টা পাজল না, এখানে আসলে 25টা পাজল আছে। প্রতিটা পাজলে হচ্ছে আপনার এই 4টা বা 5টা করে আর কি প্রশ্ন আছে আর কি, 25টা বা 50টা পাজল আছে এরকম। ঠিক আছে, তো এইখানে কিন্তু 200 পাজল মানে আসলে 200 পাজল না, পাজল একটা প্রশ্নের আন্ডারে 5টা করে প্রশ্ন থাকে। ওকে, তো এইরকম। তো এটা করাটা খুব বেশি কঠিন কিছু না, আপনি জাস্ট এখান থেকে 4টা বা 5টা করে রাখলেন। ঠিক আছে, আপনি যদি আসে তাহলে আপনি দেওয়ার চেষ্টা করবেন, আর যদি মানে না আসতো তাহলে তো নাই। অ্যাজাম্পশন। আর ক্রিটিক্যাল থিঙ্কিং, এটাও অ্যাজাম্পশন, এটারও নিশ্চয়তা না। সেটা হচ্ছে আপনাকে হয়তো বা কোনো একটা উদ্দীপক দিয়ে দিবে 3-4 লাইনের,
ঠিক আছে, 3-4 লাইনের একটা উদ্দীপক দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, যেটা আপনাকে ক্রিটিক্যালি উত্তর করতে হবে। ঠিক আছে, ক্রিটিক্যালি উত্তর করতে হবে। যেমন হচ্ছে যে মনোরেল, ঠিক আছে, মনোরেল। এখন মনোরেল কি, এই বিষয়টা নিয়ে আপনাকে হয়তো বা প্রশ্ন করবে যে মনোরেল কিছু কথা বলতে পারে, প্রশ্নতে কিছু কথা বলতে পারে। যেমন হচ্ছে যে মেট্রো রেল একটু মোটা হয়, বড় হয়, মনোরেল গুলো হয় হচ্ছে যে ছোট। সিঙ্গেল রেলের উপরে যায় বলে ওদেরকে মনো বলা হয়, এক। ঠিক আছে, এই যে মনোপলি পড়ছেন না, মনোপলি, মনোপলি মার্কেট, একজন মাত্র মানে সেলার বা একজন মাত্র ব্যবসায়ী, ওর মার্কেট হচ্ছে মনোপলি মার্কেট। এরকম মনোরেল মানে হচ্ছে কি এক রেল। তো এক রেলের উপরে এটা চলতে থাকে, এর জন্য এটা মনোরেল। বাংলাদেশ এখন ঢাকার জন্য মনোরেল কতটুকু দরকার কি দরকার না। ওকে, মনোরেল ঢাকাতে এই মুহূর্তে দেওয়া কি ফিজিবল কি ফিজিবল, মানে সম্ভব কি সম্ভব না, দরকার আছে কিনা, সম্ভব আছে কিনা, পলিসি কি হতে পারে, ঢাকাতেই মনোরেল কেন দিতে হবে, ঢাকাতে তো অলরেডি মেট্রো রেল আছে, অনেক কিছু তো ঢাকাতে করতেছেন, ঢাকার বাইরে কিছু করেন। এরকম নানা ধরনের প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিতে পারে, সেগুলো নিয়ে তখন আপনাদেরকে উত্তর দিতে হবে। ওকে, তো এই ধরনের উত্তরগুলোতে প্রেজুডিসড বা হচ্ছে পূর্বানুমান, পূর্ব ধারণা নিয়ে উত্তর দেওয়া যাবে না। আপনাকে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে যে না, আসলে ঢাকার জন্য এটা এখন দরকার আছে কিনা, বা ঢাকার জন্য হলো কোন জায়গাতে মনোরেল করা যেতে পারে। আমি যদি একটু ঢাকার বাইরে গিয়ে করি তাহলে এটা কি ভালো হবে কি হবে না, পলিসি কি এরকম হওয়া উচিত কি উচিত না। মানে হচ্ছে আপনাকে একটা ধ্যান ধারণা নিয়ে, এডুকেশন নিয়ে, মানে একটা লিটারেসি নিয়ে তারপরে উত্তরটা করতে হবে। এমনিতে মানে মনোরেল ঠিক আছে দে, লাগা মানে ঠিক আছে সমস্যা নাই, ঢাকার মধ্যে দে, ঠিক আছে, ওইদিকে দেন না দেন সমস্যা নাই, এরকম না, একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে। ঠিক আছে, নারায়ণগঞ্জে যদি আপনি মনোরেল করেন, এটা নারায়ণগঞ্জবাসীর জন্য খুব সুন্দর হবে। আপনি যদি নারায়ণগঞ্জ থেকে মনোরেলটা এই রায়েরবাগ পর্যন্ত নিয়ে আসতে পারেন, বা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের আগ পর্যন্ত যদি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার এই মনোরেল প্রজেক্টটা খুব সুন্দর হবে। ঠিক আছে, কিন্তু ঢাকার মধ্যে অলরেডি মেট্রো রেল যেখানে পড়ে বসে আছে, এই জায়গাটাতে যদি আপনি আবারও মনোরেল নিয়ে আসেন, আপনি মেট্রো রেল টু মনোরেল এটা আপনাকে কানেক্ট করাটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলো আপনাকে নিজ থেকে আন্ডারস্ট্যান্ডিং থেকে, নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাস এখানেই শেষ করছি আপাতত। আর হচ্ছে মানে আমার পক্ষ থেকে এখানে আমি শেষ করছি, আমি কাবিল ভাইকে বলতেছি ক্লাস শেষ, উনি এরপরে এটা তার কাছে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ, সুস্থ যদি না থাকেন, অসুস্থ হয়ে যান, প্রিপারেশন নিতে পারবেন না, পরীক্ষা খারাপ হবে। ঠিক আছে, রিটেন পরীক্ষার উপরে মূলত আপনাদের চাকরি প্রাপ্তি নির্ভর করছে, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে স্যার, রিটেন। বলেন। স্যার আমাদের কি কোনো মডেল টেস্ট হবে রিটেনের জন্য? এই বিষয়গুলো কাবিল ভাইকে জিজ্ঞাসা করবেন, উনি এই বিষয়গুলো জানেন, আমি এই বিষয়গুলো বলতে পারছি না। ঠিক আছে, আচ্ছা। সো সবাই ভালো থাকবেন। ক্লাস আজকের মতন আমার তরফ থেকে এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাগজ স্যার কোথায়? আচ্ছা, কাবিল ভাইয়ের সাথে আমার মাত্রই কথা হয়েছে, উনি বলেছেন আমার তরফ থেকে ক্লাস সম্পূর্ণভাবে এন্ড করে দিতে। তা আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবার সাথে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই, সালাম।